আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের একাদশ অধ্যায় জীবের প্রজনন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেব। উদ্ভিদের যে প্রজনন, উদ্ভিদের প্রজনন প্রধান অঙ্গ হলো ফুল। ফুল সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম যে একটি আদর্শ ফুলে 5টি স্তবক থাকে। 5টি স্তবকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তবক আছে সেটা হলো পুংস্তবক। এই প্রশ্নটা আসে যদি প্রশ্নটি এমন হয় যে একটি ফুলের তৃতীয় স্তবক, বাইরের দিক থেকে তৃতীয় স্তবক, পুংস্তবকের গঠন বর্ণনা করো, অথবা বলতে পারে স্ত্রী স্তবকের গঠন বর্ণনা করো, তাহলে দুইটাই গ নাম্বার প্রশ্ন আসে। তাহলে এখানে দুটি বড় প্রশ্ন, একটি হলো পুংস্তবকের গঠন বর্ণনা করো, আরেকটি হলো স্ত্রী স্তবকের গঠন বর্ণনা করো। পুষ্পাক্ষর ছোট প্রশ্ন হবে, বৃত্তি, দলমণ্ডল এগুলো ছোট প্রশ্ন হতে পারে, কিন্তু পুংস্তবকের গঠন ও স্ত্রী স্তবকের গঠন এই দুইটি বড় প্রশ্ন হতে পারে। সুতরাং চলো তাহলে আমরা পুংস্তবকের গঠন বর্ণনা করি। পুংস্তবক হলো একটি ফুলের বাইরের দিক থেকে তৃতীয় স্তবক। এটি অসংখ্য পুংকেশর দ্বারা গঠিত। প্রত্যেকটা পুংকেশর দুটি অংশ দ্বারা গঠিত। এই দণ্ডের মতো যে অংশটি দেখা যায় তাকে বলা হয় পরাগদণ্ড। পরাগদণ্ড। আর এই যে থলির মতো অংশ দেখা যায় তাকে পরাগধানী বা পরাগথলি বলে। তাহলে আমরা কি পাইতেছি? পুংস্তবক হলো একটি ফুলের বাইরের দিক থেকে তৃতীয় স্তবক। প্রত্যেকটি পুংস্তবক অসংখ্য পুংকেশর দ্বারা গঠিত। প্রত্যেকটা পুংকেশর দুটি অংশ দ্বারা গঠিত। দণ্ডের মতো যে অংশ দেখা যায় তাকে পরাগদণ্ড, আর থলির মতো যে অংশ দেখা যায় তাকে পরাগধানী বা পরাগথলি বলে। এই পরাগদণ্ড ও পরাগথলির মাঝের সংযোগ স্থল, এই যে সংযোগ স্থল আছে একে যোজনী বলে। একে যোজনী বলে। এই যে পরাগথলি আছে এই পরাগথলির মধ্যে অসংখ্য পরাগরেণু থাকে। অসংখ্য পরাগরেণু থাকে। এই পরাগরেণুর মধ্যে দুটি নিউক্লিয়াস থাকে। একটি নিউক্লিয়াস থাকে অপেক্ষাকৃত বড়, আরেকটি নিউক্লিয়াস থাকে অপেক্ষাকৃত ছোট। অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াস যেটা আছে তাকে জনন নিউক্লিয়াস বলা হয়। অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসকে নালিকা নিউক্লিয়াস বলা হয়। তাহলে আমরা কি পাইতেছি? পুংস্তবক হইল একটি ফুলের তৃতীয় স্তবক। প্রত্যেকটি পুংস্তবক অসংখ্য পুংকেশর দ্বারা গঠিত। প্রত্যেকটি পুংকেশরের দুটি অংশ দ্বারা গঠিত। দণ্ডের মধ্যে যে অংশ দেখা যায় তাকে পরাগদণ্ড বলে। থলির মতো যে অংশ দেখা যায় তাকে পরাগধানী বা পরাগথলি বলে। পরাগদণ্ড ও পরাগধানীর সংযোগ স্থলকে যোজনী বলে। পরাগথলিতে অসংখ্য পরাগরেণু অবস্থান করে। প্রত্যেকটি পরাগরেণুর মধ্যে দুই ধরনের নিউক্লিয়াস থেকে, দুটি নিউক্লিয়াস থাকে। একটি হলো অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াস, আরেকটি হলো অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস। অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াসকে জনন নিউক্লিয়াস বলা হয়। অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস যেটা আছে তাকে নালিকা নিউক্লিয়াস বলা হয়। এখন এই পুংকেশরগুলো আবার এক গুচ্ছে, দ্বিগুচ্ছে বা অসংখ্য গুচ্ছে থাকতে পারে। যদি পুংকেশরগুলো এক গুচ্ছে থাকে তাহলে এক গুচ্ছ পুংস্তবক বলা হয়, যেমন জবা। এর উদাহরণ হলো জবা। তাহলে পুংকেশরগুলো যদি একটা গুচ্ছের মধ্যে থাকে তখন তাকে এক গুচ্ছ পুংস্তবক বলা হয়, যেমন জবা। এর উদাহরণ হলো জবা। আবার যদি পুংকেশরগুলো দুটি গুচ্ছে থাকে তাহলে দ্বিগুচ্ছ পুংস্তবক বলা হয়, যেমন মটর। আবার পুংকেশরগুলো যদি অসংখ্য গুচ্ছে, বহু গুচ্ছে থাকে তখন তাকে বহুগুচ্ছি পুংস্তবক বলা হয়, যেমন শিমুল। উদাহরণ হলো শিমুল। এখন তুমি খেয়াল করো, আবার এই যে পরাগধানীগুলো আছে এই পরাগধানীর উপর ভিত্তি করেও এই পুংস্তবক দুই ভাগে ভাগ করা হয়। এই পরাগধানীগুলো কখনো যুক্ত অবস্থায় থাকে, কখনো যুক্তবিহীন থাকে, বিযুক্ত অবস্থায় থাকে। যদি পরাগধানীগুলো যুক্ত অবস্থায় থাকে তাকে যুক্তধানী পুংস্তবক বলা হয়। এর উদাহরণ হলো সূর্যমুখী। আবার এই পরাগধানীগুলো যদি বিযুক্ত অবস্থায় থাকে, আলাদা আলাদা থাকে, তখন তাকে দললগ্ন পুংস্তবক বলা হয়। দললগ্ন পুংস্তবক বলা হয়, যেমন ধুত্রা। তাহলে আমরা
যদি প্রশ্ন থাকে এমন যে পুংস্তবকের গঠন বর্ণনা করো, এটা 3 নাম্বারের জন্য আসতে পারে, তখন আমরা এভাবে একটা চিত্র দিব। এখানে এটা পরাগদণ্ড, এটা পরাগধানী, আর যোজনী, এখানে আমরা লিখব পরাগরেণু। পরাগরেণু, তাহলে এখানে হলো পুংস্তবক। আমি লিখবো অবশ্যই প্রত্যেকটা চিত্র দেওয়ার পর আমি এখানে লিখব চিত্র পুংস্তবক। যদি স্থির স্তবকের চিত্র দিই তাহলে আমি লিখব চিত্র স্থির স্তবক। আমি এই জীববিজ্ঞানের যে কোনো চিত্র দেওয়ার পর নিচে যদি আমি না লিখি চিত্রের নাম যদি না লিখি, তাহলে এই চিত্র দেওয়ার কোনো মূল্যই থাকবে না আমার। তাহলে আমাকে অবশ্যই চিত্র দেওয়ার পর সেখানে লিখতে হবে চিত্র। আমি পুংস্তবকের চিত্র দিয়েছি, তাহলে আমি লিখব চিত্র পুংস্তবক। তাহলে আমরা কি পাই খেয়াল করো, যদি প্রশ্ন আসে পুংস্তবকের গঠন বর্ণনা করা, তাহলে আমরা কিভাবে লিখব? আমরা জানি ফুলের তৃতীয় স্তবক হলো পুংস্তবক। প্রত্যেকটি পুংস্তবক অসংখ্য পুংকেশর দ্বারা গঠিত। প্রত্যেকটি পুংকেশর দুটি অংশ দ্বারা গঠিত। দণ্ডের মতো যে অংশ দেখা যায় তাকে পরাগদণ্ড, থলির মতো যে অংশ দেখা যায় তাকে পরাগথলি বা পরাগধানী বলা হয়। পরাগদণ্ড ও পরাগধানীর মাঝের সংযোগী স্থানকে বলা হয় যোজনী। প্রত্যেকটি পরাগথলিতে অসংখ্য পরাগরেণু অবস্থান করে। পরাগরেণুর মধ্যে দুই ধরনের নিউক্লিয়াস আছে, একটি নিউক্লিয়াস আকারে ছোট আর একটি নিউক্লিয়াস আকারে বড়। আকারে ছোট নিউক্লিয়াসকে জনন নিউক্লিয়াস, আকারে বড় নিউক্লিয়াসকে নালিকা নিউক্লিয়াস বলা হয়। এখন পুংকেশরগুলো কখনো যুক্ত অবস্থায় থাকে, একগুচ্ছে থাকে, কখনো দ্বিগুচ্ছ থাকে, কখনো বহুগুচ্ছে থাকে। পুংকেশরগুলো যদি একগুচ্ছে থাকে তখন একগুচ্ছি পুংস্তবক বলা হয়, যেমন জবা। আবার পুংকেশরগুলো যদি দুটি গুচ্ছে থাকে তখন তাকে দ্বিগুচ্ছি পুংস্তবক বলা হয়, যেমন মটর। আবার পুংকেশরগুলো যদি বহুগুচ্ছে থাকে তখন বহুগুচ্ছি পুংস্তবক বলা হয়, যেমন শিমুল। আবার এই যে পরাগধানী আছে, এই পরাগধানীগুলো কখনো যুক্ত অবস্থায় থাকে, কখনো আলাদা আলাদা থাকে। যদি যুক্ত অবস্থায় থাকে যুক্ত ধানী পুংস্তবক বলা হয়, যেমন সূর্যমুখী। আবার যদি এগুলো আলাদা আলাদা থাকে, মুক্ত অবস্থায় থাকে, তখন বিযুক্ত অবস্থায় থাকে, তখন তাকে দললগ্ন পুংস্তবক বলা হয়, যেমন ধুতরা। এভাবে আমরা লিখে দেব। তাহলে আমরা কি পাইলাম? পুংস্তবকের গঠন পাইলাম। এভাবে